হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এনআরবিসি টিভির পর্দায় যে যেখান থেকে দেখছেন সকলকে শুভকামনা জানাচ্ছি। আমি মাসুমা শারমিন সুমি। শুধুমাত্র আমাদের দেশের নারীরা কিন্তু এখন ঘরেই আটকে নেই, তারা কিন্তু বেরিয়ে পড়েছেন ঘর থেকে অনেক দূর। আর যদি বলি ঘর গৃহস্থালী সামলে তারা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ড থেকে শুরু করে বিউটিফিকেশনের প্ল্যাটফর্ম কোথায় তারা নেই। সো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন নারীদের কাছে ছুটে চলি তাদের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আর আজ আমি এমন একজন নারীর কর্মভুবনে চলে এসেছি যিনি কিনা প্রথমেই বলে নিচ্ছে একজন মা, সেই সাথে সাথে কর্পোরেট ওয়ার্ল্ড থেকে শুরু করে ট্যাক্স এবং বিউটি ওয়ার্ল্ড সবগুলো সেক্টরেই তিনি একদম সুন্দরভাবে কাজ করে চলেছেন। ওয়েলকাম করছি আমাদের আজকের শোয়ের গেস্ট নাইলা বারিকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আর সবচেয়ে ভালো লেগেছে আপনার বাসায় এসে এত চমৎকার করে সব কিছু আপনি সাজিয়েছেন, সেটা আপনার কর্মভুবন বলেন অথবা যদি বলি যে আপনার ড্রয়িং রুম থেকে শুরু করে বারান্দা সব কিছুতে একজন শিল্পীর ছোঁয়া পেলাম। সো আপু, প্রথমেই বলবো অনেক ধন্যবাদ আমাদের আজকের শোয়ের গেস্ট হবার জন্য। সো একটুখানি জানতে চাইবো এই যে আপনার ঘর থেকে বের হওয়া সেই জার্নিটা যদি ছোট করে আমাদেরকে বলতেন। আসলে ঘর থেকে বের হওয়ার জার্নি বলে তো কিছু নেই। আমার ছোটবেলা থেকে কাজের যে স্বপ্ন দেখেছেন তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা সবসময় বলতো যে তুমি যেহেতু একটা মেয়ে, তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে। আর একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত না নিজের পায়ে দাঁড়ায় তার আসলে কোনো ভ্যালু নেই। তো আমার লাইফটা ওরকমই। আমি অনেক ছোটবেলা থেকে কাজ শুরু করি। প্রথমে টেলিভিশন দিয়েই আসলে কাজ শুরু করেছি, বিটিভির প্রেজেন্টার ছিলাম। কিন্তু সেটাও যে পরিবার থেকে খুব একটা পক্ষে ছিল তা না। কিন্তু তারপরেও হয়ে যায়, এটার পেছনে অনেক বড় গল্প আছে। এত বড় গল্প হয়তো এখন দর্শকরা শুনলে বোর হয়ে যাবে। আমার জীবনের এক একটা গল্প হচ্ছে এক একটা উপন্যাসের মতো আর কি লম্বা। তো সেই ছোট করে না বলে আমি বরং বলি যে আমার বাবা ছিলেন প্রথম ইন্সপিরেশন। কারণ তিনি সবসময় বলতেন যে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপরে আমি আনিসুর রহমান মাহমুদের কথাটা অবশ্যই বলবো, যার কাছে আসলে আমি কাজ শিখেছি। আমি সবসময় তার নাম ধরে বলি তিনি আমার গুরু, তিনি আমার সম্পর্কে চাচা, এবং আমি তাকে ভীষণভাবে ধারণ করি, বহন করি। আমি তার ধারক বাহক হিসেবে এখনও আছি। তার যে কোনো কাজ করতে গেলেই আমার প্রথমেই চাচার কথা মনে হয়, কারণ তিনি ছিলেন আমার মতোই মাল্টিটাস্কার। আমি বলবো যে আমি হচ্ছি তার মতো মাল্টিটাস্কার। তিনি গান গাইতে পছন্দ করতেন, তিনি ফটোগ্রাফি পছন্দ করতেন, তিনি ডিজাইনে খুব ভালো ছিলেন, এবং তার শব্দ চয়ন এত অসাধারণ ছিল, ক্লাসিক্যাল মিউজিক এত অসাধারণ তিনি গাইতেন। সব কিছু মিলে তিনি ছিলেন যেন একটা পরিপূর্ণ মানুষ। তো আমি সবসময় তাকে খুব ফলো করতাম, কিন্তু তার গুণগুলো আমার মধ্যে এত সুন্দরভাবে ছোটোবেলায় ছিল না, খুব স্বাভাবিক। আমার এগুলো ছিল খুব ছোট ছোট আকারে, আলাদা আলাদাভাবে। তারপর যখন তার কাছে আসলে কাজ শিখি তখন আমি ধীরে ধীরে মানুষ হয়ে উঠি। আমি বলবো তার হাতে হচ্ছে আমি মানুষ। খুবই ভালো লাগলো আপু, এত চমৎকারভাবে জেনে নিলাম যে এই যে আপনার কাজের পেছনে আসলে কারা ইন্সপিরেশন ছিল। খুব ভালো লাগলো। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে বাবা হচ্ছে তার একটা প্রথম, আমি বলবো, ইন্সপিরেশন পার্সন আর কি। সো এনআরবিসি টিভির পর্দার অনেক দর্শকরাই কিন্তু একটা প্রশ্ন প্রায়ই আমি দেখি করেন আমাকে, যে অনেক মারা ইদানিং খুব মাইন্ডফুল থাকেন, অনেক কিছু করেন, সিঙ্গিং, ডান্সিং বা কর্পোরেট ওয়ার্ল্ড বা এন্টারপ্রেনারশিপ সব কিছু নিয়েই তারা এগিয়ে চলেছেন। সেই সাথে সাথে তারা কিভাবে আসলে মাইন্ডফুল অ্যাজ এ মাদার থাকছেন সেই ব্যাপারটা যদি আপনি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, এখানে তো আমি একটা মজার জায়গা বলতে চাই দর্শকদের কাছে। সেটা হলো, আমি কিন্তু ফুল টাইম মাদার হতে চেয়েছি। যখন আমি যা করি তখন আমি সেটাই করি। তো ইন্টারেস্টিংলি আমার বিয়েটা হয়েছে করোনার সময় 2020-এ। যারা আমাকে চেনেন তারা জানেন যে 2020-এ নোমান রবিন এবং নাইলা বারীর বিয়ে হয় করোনার সময়, যখন সব লকডাউন। তখন আসলে আমাদের কোনো কাজ ছিল না, এই কারণে আমরা বিয়েটা করেছিলাম যে আমরা কাজ শুরু করবো আর কি, বিয়ে করে বিয়ের কাজটা আর কি করবো। তার 1 মাসের মাথায়ই আমি প্রেগনেন্ট, এবং তার মানে হলো আমার যেহেতু কোনো কাজ নেই সেই জন্য আমি ফুল টাইম এখন প্রেগনেন্সির টাইমটা দিতে পারবো। কাজ নেই বললে ভুল হবে, আমি কিন্তু তখন একটা খুব জরুরি কাজ করছি, মিস আর্থ বাংলাদেশের তখন প্রথম বছর। তো 5 মাসের মাথায় আমার আমি যখন প্রেগনেন্সির 5 মাস, তখন আমার প্রথম ইয়ারের ফাইনালটা হলো। ফিজিক্যালি সেটা করতে হলো, ওটা নিয়মই ছিল আমাদের করতে হবে। তারপরে আমার যিনি মেঘনা আলম, এখন বর্তমান সময়ে তিনি হলেন ন্যাশনাল ডিরেক্টর,
ওই বছর পার্টিসিপেট করলো, সেটা একটা ভীষণ চাপ ছিল, মানসিক চাপ। তারপর সেটা শেষ হতে না হতেই তো আবার পরের বছর প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো যখন আমার নিধিরা হয়, ওটা হলো এপ্রিল মাস। আমি আমার প্রেগন্যান্সির 6 মাস থেকে ওর জন্মের 2 মাস পর পর্যন্ত, মানে এপ্রিল মে জুন পর্যন্ত আসলে ওইভাবে আর সময় দিতে পারিনি, কারণ আমার শরীর তখন আর পারমিট করছিল না। সিজারিয়ানের কিন্তু অনেক কষ্ট, মানে সবাই মনে করে যে নর্মাল বাচ্চা হলে বোধহয় খুব আরাম, আর সিজারিয়ান মানে সবাই মনে করে আসলে সিজারিয়ানে আরাম। হ্যাঁ, কিন্তু একটা অপারেশনের পরে যে একটা মায়ের কি পরিমাণ লাইফের আর তার ফিজিক্যালি চেঞ্জ হয়, এটা না মানে কেউ কখনো কাউকে বলে না। মায়েদের যে কি কষ্ট, এটা নিজের মা না হলে জীবনে কখনো বুঝতে পারতাম না। নর্মাল বাচ্চা হওয়া খুব কষ্ট, সিজারিয়ান বাচ্চা হওয়া খুব কষ্ট। পেটে কাটা, সেটাকে ঠিক করা এবং তারপরে রিকভার করে আবার কাজ শুরু করা, মানে এটা মানসিক শারীরিক সব কিছুর ওপর চাপ। কেউ বুঝবে না, যারা কিনা নিজে মা নাম হয়েছে তারা বুঝবে না। তো যাই হোক, তারপরেও মানে আমার পরিবার থেকে সাপোর্ট ছিল হচ্ছে আমার বাবা এবং মা। তারা অন্ধের মতো আমাকে ভালোবাসেন, যে কারণে তারা আমার বাসায় মানে বাসায় এসে থেকে আমার বাচ্চাকে টেক কেয়ার করতেন। আর আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওই অনলাইনে যে ইন্টারভিউগুলো নিতে হতো, ওদের সাথে যে কন্ট্যাক্ট করতে হতো, এগুলো আমি করতাম। আর যেই অফিসিয়াল যেই জবগুলো ছিল, স্পন্সর অ্যারেঞ্জ করা, ইভেন্টটাকে ম্যানেজ করবে কিভাবে, সেইগুলোর যে প্ল্যানিং, এটা আবার আমার হাজব্যান্ড বাইরে থেকে করতো। তো তারপরে যখন আমি তো রোটারিয়ান বহু বছর ধরে, 2013 সাল থেকে আমি রোটারি করছি, সমাজের সেবা করছি মূলত। তো আমাদের একটা কমিউনিটি আছে, যে কমিউনিটির মাধ্যমে আমরা নানান রকম অনুষ্ঠান করি। আর আপনারা নিশ্চয়ই জানবেন, যারা পেজেন্ট সম্পর্কে জানেন, যে এটা কিন্তু শুধু একটা বিউটি পেজেন্ট, মানে রেগুলার বিউটি পেজেন্ট না। মিস আর্থ বাংলাদেশ এমন একটা পেজেন্ট যেখানে যেসব সুন্দরীরা আসেন, তারা আসলে পরিবেশকে মানে সুন্দর করার জন্য আসেন, পরিবেশকে সেফ করার জন্য তারা আসেন। তাদের অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে, যেগুলো আমরা অনেকে জানি না। আমরা শুধু মনে করি চেহারা সুন্দর না, তাহলে বোধহয় ও আসলে কাজ করেনি। তো আমি যেহেতু সোশ্যাল ওয়ার্কগুলো করেছি এবং ওই কানেকশনটাকেই আমি মনে করেছিলাম যে এটা বেস্ট প্লেস, যেখানে আমি একটা বড় কোনো সেমিনার বা কোনো কনফারেন্সের মাধ্যমে আসলে এই মানুষগুলোকে আবার পরিচিত করতে পারবো। সো এটা বোথ ওয়ে। আমরা একটা পার্টনারশিপে আগেই পার্টনারশিপ করেছিলাম, বাট সেই পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের মূল অনুষ্ঠানটা করি 2021 কথা বলছি। তারপরে এই কাজটা কিন্তু তখন আমি নিধিরা ছোট, ওকে ব্রেস্ট ফিডিং করাই, এই অবস্থাতেই কিন্তু আমি এই কাজটা পুরোটা করেছি। করার পর যখন 3rd ইয়ারে আসলে আসে, 3rd ইয়ারে এসে আমি আমার বাবাকে হারাই 2021, মানে 2022-এর জানুয়ারিতে আমি আসলে আমার বাবাকে হারাই। তো যখন আমার বাবা মারা যান, তখন বাবা যেহেতু তার ছেলে মেয়ে 2 জন এবং আমার বড় ভাই বাইরে থাকে, সব কিছুই আমাকেই বাংলাদেশে করতে হতো। তো বাবার এই কার্যক্রমগুলোকে সব কিছু ম্যানেজ করতে গিয়ে আমি মানসিকভাবে খুব হতাশ হয়ে পড়ি। হতাশও বলবো না, বলবো যে বাবা মা হারানোর যে কষ্ট, সেই কষ্টটাকে আমি বোধহয় আর সহ্য করতে পারছিলাম না। এবং তখন আমার মনে হয়েছে আমার এখন ওয়ার্ক লাইফ থেকে কিছুদিন একটু রেস্ট নেওয়া দরকার, একটু গ্যাপ দরকার। এবং ওই সময় আমি সিদ্ধান্ত নেই যে পরের বছরের যে পেজেন্ট, যেটা আমার লাইসেন্স নাও, আমি সেটাও করব না করে আমি বেশ কিছুদিন রেস্ট নিব। তারপরে যখন মনে হবে কোনো কিছু করার ইচ্ছা করবে, আমি তখন করব। আমি এখন আর কোনো কিছু করছি না কিছুদিনের জন্য। তো এইটা ভাবতে ভাবতে বছরখানেক চলে যায় এবং আমার হাজব্যান্ডও এই ব্যাপারে আসলে কখনো আমাকে কিছু বলে নাই যে তুমি কেন কাজ করছো না, কি করছো না। কারণ ও বুঝতে পেরেছে যে আমি আরও অনেক কিছু নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, বা আমার মানসিকভাবে এখন একটু স্বস্তি দরকার। ফলে ও আমাকে চাপটা একদমই দেয়নি। তারপরে যে ঘটনাটা দাঁড়ায়, ওই 2022-এর শেষের দিকে আমি সিদ্ধান্ত নেই যে আমার বড় বাচ্চাটার সাথে আমার একটা ছোট বাচ্চা যদি হয়, মানে তার সাথে সাথেই যদি হয়ে যায় কাছাকাছি সময়, তাহলে দুজন একটা বেশ ভালো সময় পাবে। এবং এক্স্যাক্টলি এই প্ল্যানটা করে আমি সেকেন্ড বাচ্চাটা নেই। তো সেকেন্ড বাচ্চাটা নেওয়ার সময় একটু কুইক হয়েছিল, মানে কুইক বলতে বোঝাচ্ছি যে গ্যাপটা কম, হ্যাঁ টাইমিংটা কম হওয়াতে সিজারিয়ান মায়েদের যে কষ্ট, যে পেট রিকভার করতে না করতে আরেকটা বেবি হওয়া, বড় হয়ে গেলে যে হাঁটতে কষ্ট, চলতে কষ্ট, আমি ইভেন বাথরুমে পর্যন্ত যেতে পারতাম না হেঁটে, এই কষ্টগুলো কিন্তু তখন আমি ফেস করেছি। তো আমার ছোট বেবিটা হওয়ার ঠিক পর
আমার শাশুড়ি মা মারা যায়। উনি জানুয়ারিতে মারা যান। আহ, আমার ছোট বেবিটা হয়েছে হলো জুলাইতে, বাট জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, কিন্তু ওই যে খুব অল্প সময়ের মধ্যে উনি ফুসফুসের ক্যান্সারজনিত রোগে উনি মারা যান। কিন্তু ওই যে সময়টাতে আমি ওনাকে হারাবো, ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল এবং আমাদের এত ভালো বন্ধুত্ব ছিল, ওইটাও আমাকে আর একবার একটা শকিংয়ের মধ্যে ফেলে। আমি একটা মজার কথা বলি, সেটা হলো আমার ছোটো মেয়েটা কিন্তু ছোটো মেয়েটার জন্মদিন আর আনিসুর রহমান মাহমুদের জন্মদিন একই দিনে। তো আপনার গুরু ছিলেন। হ্যাঁ, যিনি আমার গুরু ছিলেন। তো আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, আমার মনে হয় কি যে আমার গুরু বোধহয় আমার কাছে আবার ফেরত আসছে। আবার মনে হয় যে ওর অ্যাটিটিউড, ওর বিহেভিয়ার সব কিছুতে মনে হয় কি আমার শাশুড়ি আমার কাছে আবার ফেরত আসছে। মানে দুইটা মানুষেরই মনে হয় ব্লেন্ডিং, আমার পছন্দের ব্লেন্ডিংগুলো ওর মধ্যে আছে। আমি যখন গান গাই বা ও যখন গান শুনে ও খুব রেসপন্স করে, বা ও ঠিক আমার শাশুড়ি আমাকে যেরকম ভালোবাসতো ও আমাকে সেরকম করে ভালোবাসতে চায়। সব মিলে না আমার কাছে মনে হয় কি এই বাচ্চাটাকে আমি খুব খুব এনজয় করি, ওর সময়টা আমি খুব এনজয় করি, কারণ দুটো মানুষের ব্লেন্ডিং আমার কাছে ভালো লাগে। সো মাইন্ডফুলনেসের কথা বললেন না, আসলে আমার ব্যাপারটা ওই যে পাগলের সুখ মনে মনে। সো আমি যেহেতু নিজেকে পাগল বলি সবসময়, যে কোনো কিছু করে ফেলে পাগলরা, ওরকম আমি পাগল। তো এই পাগল আমি আমার মনে মনে অনেক রকমের সুখ, অনেক ভালো লাগা কাজ করে। হ্যাঁ, আমার শাশুড়ি চলে গেছে, আমার মনে হয় যে আমার মেয়ের মধ্যে সে আছে, আমার গুরুর কথা মনে হয় সে বোধহয় আমার মধ্যে আছে। তো ওরকম অনেক কিছু আমার নিজে নিজে খুব ভালো লাগা কাজ করে, নিজে নিজে হ্যাপি, সব কিছুতে হ্যাপি। সো আমি ঠিক জানি না যে অন্য মেয়েদের ফ্যামিলি কিভাবে সাপোর্ট করে, বা অন্য অন্য মেয়েরা কীরকমভাবে চিন্তা করে, কারণ কি প্রত্যেকটা মানুষ তো আলাদা, প্রত্যেকটা মানুষের শারীরিক গঠন আলাদা, তাদের মানসিক গঠনও কিন্তু আলাদা, এবং এক একজনের হরমোন এক এক রকমভাবে বুস্ট করে। তো যার ফলে আমার যেমন অক্সিটক্সিন হয়তো গানে বুস্ট করছে, তো কারো হয়তো শপিংয়ে বুস্ট করবে, বা কারো তার হাজব্যান্ড তাকে সুন্দর কথা বললে বুস্ট করবে। আমার হয়তো মনে হচ্ছে আমি একা থাকতে বেশি পছন্দ করি, আর অনেক হয়তো অনেক মানুষের সাথে থাকতে পছন্দ করে। আচ্ছা, এখানে আমি একটা আরেকটুখানি অ্যাড করতে চাই। এই যে এত চমৎকার ভাবে মাদারহুডটাকে আপনি এনজয় করছেন, সেই সাথে সাথে কিন্তু আপনি কাজও করছেন। সেটা হতে পারে আপনি হয়তো একটা গান কম্পোজ করছেন, কোথাও না কোথাও আপনি কানেক্টেড। হ্যাঁ, সো এই যে ইন্সপিরেশন, আমরা জানি যে ফ্যামিলি থেকেই প্রথম ইন্সপিরেশন আসে, অনেক সময় আবার ফ্যামিলি থেকে বাধাটাও প্রথমে আসে। সো একজন নারীর ক্ষেত্রে, এটা আমার একটা জেনারেল কোশ্চেন, যে একজন নারীর ক্ষেত্রে অনেক সময় বাধা আসবেই, কিন্তু অনেক সময় অনেক মেয়েরা দমে যায়, সেক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস থাকবে তাদের জন্য? অনেক মেয়েরা যারা দমে যায় তাদেরকে প্রথমে যেটা চিন্তা করতে হবে যে নিজেকে ভালোবাসতে হবে, কারণ যে মানুষ নিজেকে ভালোবাসে না সে আসলে পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করতেই পারে না। আমরা তো ওই যে অন্যকে ভালো না বেশি আমাকে কে পাত্তা দিল না, এইটা ভেবে দমে যাই। আর আমার হলো যে আমি নিজেকে এত বেশি পাত্তা দেই যে আমাকে কেউ পাত্তা দেখ অথবা না দেখ, আমি আমার কাছে স্পেশাল। অফকোর্স সকালবেলা উঠে আমার প্রথমে মনে হয় আমি যে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। ইটস এ বিউটিফুল লাইফ। আমি আমার বাবাকে হারিয়েছি, আমার পছন্দের মানুষ আমার শাশুড়িকে হারিয়েছি, আমার চাচা তিনিও মারা গেছেন ক্যান্সারে। তো যার গুরুর কথা বললাম উনিও মারা গেছেন। এই যে আমার পছন্দের মানুষগুলো চলে গেছে, আমি যে বেঁচে আছি এটাই তো বেশি। আমার একটা খুব পছন্দের মানুষ হচ্ছে আমার হাজব্যান্ড, প্রেমের ব্যাপারে বলছি না, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলবো আমি তার কাজের জন্য ভীষণ পছন্দ করি, ভালোবাসি। সে অসম্ভব ডেডিকেটেড একজন মানুষ, তার কাজের ব্যাপারে সে রিসার্চ করতে খুব ভালোবাসে। আমার সাথে সে প্রচণ্ড ঝগড়া করে এই কাজ নিয়ে, কারণ আমরা দুজনেই মিডিয়ার মানুষ, তো দুজনে ক্রিয়েটিভ মানুষ, তো দুজনকে অতিরিক্ত সমালোচনা করি, আর সমালোচনার ফলে অনেক সময় সম্পর্কের জায়গাটা ভেঙে গিয়ে ওইটাকে একটা বাজে কম্পিটিশন না, এটা আসে যে সমালোচনার জায়গায় আসে। আমি হয়তো একটা ভালো গান গেয়েছি, আমাকে 10 জন বলবে যে তুমি অসম্ভব সুন্দর একটা গান গেয়েছো, আমার হাজব্যান্ড বলবে গানের পিচটা না ঠিক হয় নাই, তুমি এই জায়গাটা একটু এরকম করলে পারতা। বা আমি হয়তো একটা ভিডিও এডিট করেছি, আমাকে দুনিয়ার মানুষ বলছে খুব ভালো হয়েছে, সে বলবে তোমার এই ভিডিওর এডিটিংটা প্রপার হয় না, এখানে কাটিংটা এরকম হলে ভালো হইতো। সে হয়তো একটা পোস্টার বানিয়েছে, তার সিনেমার জন্য একটা স্ক্রিপ্ট বানিয়েছে, আমি তাকে এমন একটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন শুনে সে বলবে আশ্চর্য, তুমি কি আর কোনো প্রশ্ন পাও নাই, এইটা তোমাকে করতে হবে, এটা নিয়ে একটা ঝগড়া লেগে যাবে। তারপরে আবার ঘুরিয়ে পেঁচিয়ে আমরা ঠিকই দেখা যাবে যে দুইজনের কমেন্টসগুলোকে আবার প্রায়োরিটি না দিলেও
ব্যাক অফ মাইন্ডে থাকে, আচ্ছা ঠিক আছে, তো ওটা বলেছিল, এডিট করা যায়। হ্যাঁ এটা বলেছিল, তার মানে এটা আমাকে ঠিক করতেই হবে। এই সমালোচনাটাকে আমি পজিটিভ হিসেবে নিই। সো আমি এখন খুব একটা জায়গায় খুব হ্যাপি যে আমাকে সমালোচনা করার মতো একটা মানুষ আছে, কারণ আমার কাজকে সমালোচনা করলে আমি নিজেকে আরও বেশি ঠিকঠাক করতে পারবো। আরেকটা বিষয় হলো কি, সংসার জীবনে কেউই তো সুখী না, এটা সুখী হওয়া সম্ভব না, কারণ দুই মানুষ দুই দিকে থাকে, দুই মানুষ দুইটা ফ্যামিলি থেকে আসে, সেই দুইটা মানুষ এসে যখন একটা জায়গায় বসবাস করে তখন আসলে এই সুখের ব্যাপারটা দাঁড়ায় এরকম যে আমি ওটা কি শিখে আসছি, তুমি ওটা কি করে আসছো, ওটা আসলে ম্যাচ নাও করতে পারে। আর আমরা এনজয় করি দুজনের এই দুই রকমটা, কারণ আমি জানিও আমার মতো না, এই জন্যই আমি ওকে বারবার এক্সপ্লোর করতে চাই। ও জানে আমি ওর মতো না, ফলে খুবই চমৎকার একটা কথা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এনআরবিসি টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে বলবো যে এই যে আমাদের মেয়েরা অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বাররা অথবা ফ্রেন্ডসরা অনেক সময় সমালোচনা করে থাকেন বা কাজের ক্রিটিসিজম যেটা সেটা নেগেটিভ পজিটিভ দুভাবেই হতে পারে, সেগুলো শুনে কিন্তু আমরা অনেক সময় মন খারাপ করি বা চাই না সেই কাজটা আর করতে, সেটা কিন্তু আমরা করব না, কারণ সমালোচনাকে মেনে নিয়ে নিজের কাজটাকেও কিন্তু সুন্দর করা যায়, যেটা নাইলা আপুর কাছ থেকে আমি জেনে নিলাম। সো আপু, খুব চমৎকারভাবে আপনি সব কিছু সামলাচ্ছেন এবং আমরা যেটা দেখলাম, আমরা আপনার মার সাথে কথা বললাম, সেও খুব অ্যাক্টিভ একজন মানুষ। সো আজকে আমরা আসলে মাদেরকে খুব প্রায়োরিটি দিচ্ছি, আমরা একটু আগে তার সাথে কেক কাটলাম। সো একটু আপনার মা সম্পর্কে জানতে চাই। আমি আমার মাকে একটা অদ্ভুত মহিলা মানে সবসময় বলি, আম্মুকে মাঝে মাঝে আমি বলি যে তুমি অসম্ভব চালাক। কেন? কারণ হলো আমার মা কিন্তু গৃহিণী ছিলেন, মানে তার আগে তিনি কর্মজীবী ছিলেন, তিনি গৃহিণী হয়েছেন আমাদের জন্য। কারণ আমার ভাই নাকি ছোটোবেলায় ক্লাস 5-এ যখন পড়ে, যখন আম্মু অফিস থেকে আসছিলেন হঠাৎ উনি দেখেছেন যে আমার ভাই সিগারেট খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। দেখার পরে আমার মানে মায়ের কাছে মনে হয়েছে যে আমার ছেলে তো নষ্ট হয়ে যাবে। তখন ভাইয়াকে জিজ্ঞেস করার পরে ভাইয়া উত্তর দিয়েছে, তুমি তো বাসায় থাকো না তাই আমার ভালো লাগে না। আম্মু জিজ্ঞেস করেছে, আমি বাসায় থাকতে তুমি সব ছেড়ে দিবা? বলছে হ্যাঁ আমি ছেড়ে দিব। এই যে আমার মা আমার ভাইয়ের বন্ধু হয়েছিলেন, তারপরে আমার বন্ধু, এখনও সে একই রকমই বন্ধু আছে। মানে আমি এবং আমার ভাইয়া, আমার বাবা, আমার মাকে হেন কোনো জিনিস নাই যে বলি না। কিন্তু আমার মায়ের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে তিনি কোনো দিনও জাজ করে না আর নেগেটিভ কোনো অ্যান্সার করে না। সব সময় মনোযোগ দিয়ে আমাদের কথা শুনবে, সেটা যত পরিমাণে বুলশিট হোক না কেন, সব কিছু শুনবে, শুনে তারপরে সেটার একটা মানে শেষ পর্যন্ত সে এমনভাবে কথাটা বলবে যে আমি আসলে ঠিক ছিলাম। কখনো কখনো এমন হয় যে আমি নিজেই নিজের সমালোচনা করি বসে বসে আম্মুকে, এবং আম্মু সেটাও খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে, বা মানে ও সমালোচনা করছে। এটা হচ্ছে আম্মুর একটা বিরাট পজিটিভ দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে আমি আমার মাকে কখনো আমার বাবার সাথে ঝগড়া করতে দেখি নাই ছোটোবেলা থেকে। আমার বাবা একটু রাগী ছিলেন, উনি হয় মানে একটু ডমিনেটিং টাইপের ছিল, এবং ওই অ্যাটিটিউডটা আমার মধ্যেও আছে, যা সত্যি কথা। মজার ব্যাপার হলো আমার মাকে আমি কোনোদিনও সেটা নিয়ে ঝগড়া করতে দেখি নাই। সে হেসে ঘুরে চলে যেত, তার যদি পছন্দ না হতো সে হয়তো কথা বলতো না, কিন্তু কোনোদিন ঝগড়া করতো না। আমি তাদেরকে ঝগড়া করে না কথা বলেও থাকতে দেখি নাই, আলাদাও থাকতে দেখি নাই। আমি সবসময় দেখেছি দুইজনে হাসি ঠাট্টা করে ঝগড়া করে ওইটা আবার হাসি ঠাট্টা করে ঠিক করে ফেলতে। ফলে এই সেম ঘটনাটা আমার জীবনেও ঘটেছে। আমি ঝগড়া করতে পারি না, আমি আমার হাজব্যান্ডের সাথে তর্কই করতে পারি না। ও যখন তর্ক করে বা ও যখন কোনো কিছু নিয়ে খুব রাগ করে কথা বলে, আমি চুপচাপ শুনে যাই। তারপরে যখন খুব ঠান্ডা হয়ে যায় তখন আমি ঠান্ডা মাথায় ওকে বুঝিয়ে বলি যে তুমি যে কথাগুলো বলেছো এই কথাগুলো কিন্তু আমার ভালো লাগেনি, এটা ভালো লাগেনি। ও তখন চুপ, তখন ও ঠিকই বোঝে। তো মজার ব্যাপার হলো আমার মায়ের এই গুণগুলো কিন্তু আমি কোপ আপ করতে পেরেছি। এবং একবার আমি বোধহয় আমার হাজব্যান্ডের সাথে খুব চিৎকার চেঁচামেচি করেছিলাম কোনো একটা সময় বিয়ের পরপর। তখনও আমাকে একটা কথা বলেছিল যে তোমার মায়ের কিছু গুণ আছে, তুমি তোমার মায়ের সেই গুণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে তুমি দেখবা মানে অনেক অনেক বেশি পরিচালিত একজন মা হয়ে যাবা। সো তুমি চেষ্টা করো তোমার মায়ের গুণগুলো নিতে। ওই কথাটা, ওই সমালোচনা, ওই সমালোচনাটা আমার খুব পছন্দ হয়েছে। পরে আমি দেখেছি যে আসলে আমার মায়ের কিছু গুণ সত্যিই আছে, যেটা আমি চাইলে হয়তো কোপ আপ যদি করি তাহলে আমি নিজেকে আরও ঠিক করতে পারবো। আর কিছু জায়গায় মা খুবই শিশুসুলভ, মানে একদমই শিশুসুলভ মানুষ। মানে উনি বাচ্চা হয়ে যায় আসলে। না, আমার মা সব সময় বাচ্চাদের মতোই গল্প করতো সবার সাথে, খুব মানে
উজ্জ্বল একটা মানুষ, সবার সাথে সে গল্প করতে খুব পছন্দ করে। কে আসলো নতুন, কে আসলো এটা সে কখনো চিন্তাই করবে না। মানে নতুন একটা মানুষকেও সে একদম মনে হবে যে বহু বছর ধরে পুরানো, এরকমভাবে গল্প করবে। এই গুণগুলো আসলে আমি পেয়েছি। আমার মার যতগুলো গুণ আছে সবই আমি পেয়েছি। আমার মায়ের যে রাগ নেই তা না, আমার মায়ের কিন্তু ভীষণ রাগ আছে। সেই আমার ভাইয়া বলে যে আমি নাকি সেই রাগটাও পেয়েছি। হ্যাঁ, কারণ আমার মা হলো খুব সহজেই সে প্রতিবাদ করে। সে কোনো অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করে এবং সরবভাবে সেই সরব প্রতিবাদটা আমিও করি। সেটা সমাজের যে কোনো সমস্যার সরব প্রতিবাদ আমিও করি, সেই জায়গাটাও আমি পেয়েছি। ফলে আমার মাকে, আমার একটা কমপ্লিট মা, সবাই যেরকম কমপ্লিট হয়, আমি বলবো যে আমার জীবনে শুধু আমি আমার মা আজকে আছে বলে হয়তো আপনি এটা বলছেন, কিন্তু আমি আমার শাশুড়ির কথা বলবো। এই জন্যই বলবো যে তিনিও তো আমার মা ছিলেন, আরেকজন পরিবার থেকে আমি তাকে পেয়েছি। আমি বোধহয় তার মতো ভালো মানুষ আর একজন দেখিনি। মানে আমার চোখে তিনি একজন অসাধারণ শাশুড়ি, অসাধারণ মা, অসাধারণ দাদি ছিলেন, যাকে যার অনেক গুণ, মানে যদি তাকে ফলো করতাম, কারণ তিনি তার ছেলের বৌদিকে এত ভালোবাসা দিয়েছেন, মনে হতো যে আমি হচ্ছে তার মেয়ে। শুধু আমি না, যে সবাইকেই একই রকমভাবেই আদর করতেন, এক একজন তো এক এক রকমভাবে নেয়। মার সাথে আমি ঝগড়াও করেছি, মার কোনো কথা পছন্দ হয়নি, আমি মাকে মুখের উপর বলেছি, মা আপনি এটা ঠিক বললেন না, এটা কিন্তু ঠিক হলো না। মা হয়তো বলবে, হ্যাঁ আমি বলি নাই তো কী হয়েছে, আমি এটা বুঝছি তাই আমি বলছি। আচ্ছা ঠিক আছে, এই হলো ঘুরে আবার, মা কষ্ট লাগছে, আচ্ছা ঠিক আছে, না কিছু না, বসো একটা পান খাই। এই যে ভালো লাগা সম্পর্ক মানুষকে আসলে বাঁচিয়ে রাখে। যে এই যে ইন্সপিরেশন হতে পারে একটা ছোট্ট মুহূর্ত, তার সাথে একটু চা খাওয়া, পান খাওয়া, এটাও কিন্তু একটা কাজের অনুপ্রেরণা, যেটা অনেক বেশি। আমার কাছে মনে হয়েছে কি যে আমার মার সাথে তো আমার ঝগড়া হয়, ভালো ঝগড়া হয়, কিন্তু মাকে আমার তখন দেখতেই ইচ্ছা করে না। মনে হয় একদম হয় আমি বাসা থেকে বেরোয় যাব, নয় আমি অন্য কোথাও চলে যাব, মাকে আর দেখবো না। তাহলে ঠিক একই রকম সমস্যা তো আমার শাশুড়ির সাথেও হতে পারে, তার মানে কিন্তু এই না যে সে আমার শাশুড়ি। হ্যাঁ, সেই জন্য ঝগড়া হলে আবার মানে যখন কথা কাটাকাটি হতো তখন একটু সময় নিতাম, সময় নিয়ে আমি আবার যে কথা বলতাম এবং আমি আবার আহ্লাদ করতাম তার সাথে। আমার খুব ভালো লাগতো আমার শাশুড়ির সাথে আহ্লাদ করতে, কারণ সে আমাকে এত আদর করতো, ওই আহ্লাদটা করতেই আমার খুব ভালো লাগতো। তো খুবই চমৎকার কথা কিন্তু নায়লা আপুর মুখ থেকে আমি শুনে নিচ্ছি, আমার খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট অ্যাজ এ মাদার বা ইন লস সম্পর্কেও তিনি যেসব মানে চমৎকার পজিটিভ কথাগুলো বলছেন, এগুলো কিন্তু আমাকে তো ইন্সপায়ার্ড করছে এবং এনআরবিসির পর্দায় যারা দেখবেন তাদেরকেও ইন্সপায়ার্ড করবে। সো আপু একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু কথা বলি, যে এখন তো আসলে আমাদের দেশে আমি বলবো শিক্ষিতের হার অনেক বেশি। সো অনেক সময় আমি ছেলে মেয়ে বা সবাইকেই বলবো, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বলবো, যে যখনই তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে যাচ্ছে, অনেক সময় তারা তাদের ডিজায়ার যে জব সেটা পাচ্ছে না, বা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে কিছুই করছে না, বা বিয়ের পরে হয়তো সংসার নিয়েই ব্যস্ত আছে, সেটাও হতে পারে। হোম মেকার, উই অল রেসপেক্ট দেম, বাট অনেকের অনেক কোয়ালিটি থাকে কিন্তু সেগুলোকে এক্সপ্লোর করতে পারে না। সো সেক্ষেত্রে আপনি তাদেরকে কি সাজেশন দিবেন? ক্যারিয়ার আর ফুডের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। মানে ক্যারিয়ার এই কারণে বলছি যে ক্যারিয়ার আর ফুডের মধ্যে কেন পার্থক্য নাই, আমরা আসলে ক্যারিয়ারটা কেন বিল্ড করি, আমরা দুটো কারণে বিল্ড করি। একটা হলো আমরা রেসপেক্ট পাবো সমাজে। অনেকেরই আছে যাদের কিন্তু বাড়িতে টাকা আছে, কিন্তু তারপরেও তারা চায় তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে, কারণ সে তার একটা পরিচয় তৈরি করতে চায়। আর তার মানে পরিচয় মানে হলো রেসপেক্ট, সমাজের রেসপেক্ট। সেকেন্ড হচ্ছে আমি আমার নিজের খরচের জন্য যেই জিনিসটা লাগে সেটা যেন আমার অন্য কারো কাছে চাইতে না হয়, আমাকে কেউ যেন কখনো ছোট না করতে পারে, এটা একটা বড় কারণ। তৃতীয় একটা কারণ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ছেলেদের জন্য, সেটা হলো সংসারটাকে টেক কেয়ার করা। এটা কিন্তু ছেলেদের দায়িত্বের মধ্যে পড়ে। কিছু সিঙ্গেল মাদার আছে যাদের সিঙ্গেল মাদারদের দায়িত্বের মধ্যে পড়ে তার ফ্যামিলি টেক কেয়ার করার জন্য, তার সংসার বাচ্চা সব কিছুর জন্য। সিঙ্গেল কিন্তু শুধু এমন না যে একটা মেয়ে শুধু ডিভোর্স হলেই সিঙ্গেল হয়। উইডো আছে না, যারা উইডো আছে বা সিঙ্গেল অবস্থাতেও তার একটা সেলফ রেসপেক্টের জায়গা থেকে সে কাজ করতে পারে। এখন এগুলো হচ্ছে মূল জায়গা, আমি একটু আলাদা করে বললাম। এখন ক্যারিয়ারকে আমি হয়তো যেই জায়গা থেকে পাশ করেছি, যেমন আমি নিউট্রিশনে পাশ করেছি, আমি বেসিক্যালি নিউট্রিশনিস্ট, কিন্তু এখন আমি এসে পৌঁছেছি আমি কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে। কারণটা কি? কারণ আমি নিজের লাইফের যতগুলো জায়গা এক্সপ্লোর করার ছিল সবগুলো জায়গা আমি টাচ করেছি, সবগুলো জায়গা আমি এক্সপ্লোর করে আমি দেখেছি যে আমি আসলে কোনটাতে ভালো।
আমি কাউন্সিলিংয়ে খুব ভালো, আমি কমিউনিকেশনে খুব ভালো, আমি মানুষের সাথে সহজে কানেক্ট করতে পারি। হয়তো আপনি যখন ক্যারিয়ার শুরু করেছেন সেটা কখনো ভাবেননি যে আপনি এই সেক্টরটা ফাইনালি এসে চুজ করবেন। খুবই স্বাভাবিক, জি। কারণ তখন তো আমি জানতামই না যে ক্যারিয়ার ঠিক মতো কাকে বলে। কেউ বলে। ক্যারিয়ার কাউন্সিলিং বাংলাদেশে করে। করে সেটাই। হ্যাঁ, আর বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যান না কেন, ১,০০০ টাকা খরচ করতে ক্যারিয়ারের জন্য মানে এটা অসম্ভব ব্যাপার। মানুষ চিন্তাই করতে পারে না যে কেউ কারোর জন্য খরচ করবে। কিন্তু প্রত্যেকটা মানুষেরই না একজন ক্যারিয়ার কাউন্সিলিংয়ের সাথে, কাউন্সিলরের সাথে কথা বলা উচিত যে আমার আসলে আমি কি করব, আমি কি করতে পারি, এক্সপ্লোর করা উচিত। এমনকি আমি নিজেও যখন আমি সিনিয়র হয়ে গেছি, অনেক সিনিয়র, যখন আমি নিজে আর ১০ জনকে কাউন্সিলিং করি, তখন আমি নিজেও আবার কাউন্সিলিং আরেকজনের কাছ থেকে নেই। কারণ কি? কারণ আমি জানি আমি একটা জায়গায় আটকে গেছি, আমার ব্রেন এখন কাজ করছে না নিজের জন্য। কারণ আপনি দেখবেন কখনো কখনো আছে মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, জি। আরেকজনের সাথে একটু কথা বললে সিদ্ধান্তটা নেওয়া যায়। ফলে আমরা সবসময় চেষ্টা করব ক্যারিয়ার কাউন্সিলর যারা আছে তাদের সাথে কথা বলতে, ইন্সপায়ারেশন নিতে, যে ভেঙে পড়া যাবে না কোনোভাবেই কোনো কিছুতেই। মানে হতেই পারে একটা চাকরি চলে গেছে, হতে পারে আমি একটা ভুল করে ফেলেছি, মানে আমার ভুলের কারণেই হয়তো চাকরি চলে গেছে, কিন্তু নিজেকে শুধরাতে হবে। সেক্ষেত্রে শুধরে নিয়ে আবার একটা নতুন জায়গায় নতুন করে শুরু করতে হবে। কিছু না হলে নতুন করে ব্যবসা শুরু করতে হবে। অনেক মানুষ আছে যাদের জীবনে ব্যবসা তারা শুরু করেছে, তাদের নিজেদের কোনো টাকাই ছিল না, তারা অন্য কোনোভাবে না কোনোভাবে ব্যবসা হয়তো শুরু করেছে। ছোট্ট মানে প্রফিট নিয়ে বা ছোট্ট ক্যাপিটাল নিয়ে তারা এগিয়ে হ্যাঁ। গেছে। কাজ তো আসলে ছোট থেকেই শুরু করতে শুরু হয়, করতে কাজ হয়। তো অনেক বড় করে শুরু করা যায় না, বড়টা হঠাৎ করে চলে আসে, চলে আসে। বড়টা সময়ের সাথে আসে। আর একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে রিজিকের মালিক তো আল্লাহ। রেসপেক্ট টু রিজিক, মানে রিজিকের একটা অংশ। ফলে আল্লাহ আপনাকে কোথায় সম্মান দিবেন আর কোথায় আপনার কাছ থেকে সম্মান কেড়ে নেবেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন। হয়তোবা তিনি আপনার জন্য ভালো কোনো কিছু লিখে রেখেছেন, প্ল্যান করে রেখেছেন, চেষ্টাটা আপনার করতে হবে। প্ল্যানিংয়ে দেখবেন অটোমেটিক্যালি আপনি পড়ে গেছেন। মানুষ আসলে নতুন করে শুরু করার আগে না মানুষ ভয় পায়, মনে করে যে আমি একটা ভালো কোনো কিছুতে জব করব, আমি অনেক বড় একজন অফিসার হব। বড় একজন অফিসার কোনোভাবে হওয়া যায় না। আমি কত ছোট ছোট কাজ করেছি কোনো ধারণাই নেই। আমি গান শেখার জন্য আমার যিনি গানের টিচার, মানে আমার যিনি গিটারের টিচার, আমি বাফাতে তার গিটার ক্যারি করতাম বিকজ অফ, মানে আই ওয়ান্ট হিম টু রেসপেক্ট ফার্স্ট, যে আমি As a আমার teacher, গুরুর, as a হ্যাঁ teacher, আমি আমার yes. গুরুর মানে গিটার ক্যারি করছি, এটা তখন আমার কাছে বিরাট বড় ব্যাপার ছিল। কিন্তু সেই মানুষ, আমার কপাল এরকম যে একসময় আমি টেলিভিশনের যখন চিফ হিসেবে কাজ করেছি, তখন তাকে কেন্দ্র করে আমি সম্পূর্ণ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম, যেটার নাম ছিল রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফে, তার নামে। তো যার গিটার ক্যারি করেছি এক সময় আল্লাহ আমাকে সেই ক্ষমতা আবার দিয়েছেন তাকে সম্মান করার জন্য, যে আমি টেলিভিশনে তার নামে একটা প্রোগ্রাম লঞ্চ করতে পারি। ইট ওয়াজ এ বিগ থিং, কারণ বাংলাদেশে কিন্তু কোনো মিউজিশিয়ানের কোনো রকম কোনো নেম বেস কিছু কখনো হয়ই না। আপনি দেখাতে পারবেন না যে ওইটা ছাড়া আর কখনো হয়েছে। সো এরকম সম্ভব, আপনি আরেকজনকে রেসপেক্ট করবেন, আল্লাহ আপনাকে অন্য দিক থেকে রেসপেক্ট দিবে। সো ওইটা আমি বললাম যে ওইটা আমি তার জন্য যে করেছি, সেটাতে আমিও বড় হয়েছি, সেও বড় হয়েছে, দুইজনই কিন্তু আমরা সমানভাবে পেয়েছি সম্মানটা। তো সম্মানের জায়গাটা ওইটা আমি কিন্তু ওইটা বলছি যে আমি এতই ছোট ছিলাম তার কাছে, কারণ আমি যখন স্টুডেন্ট তখন আমি কিছুই না, আমি তার তিনি বাফার টিচার, আমি ওনার গিটার ক্যারি করেছি। এটা আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার। এখন আমি গর্ব করে বলি যে আমি তার গিটার ক্যারি করেছি। রিচার্ড কিশোর এমন একটা নাম আমার জীবনে। তারপরে আমি বলবো যে মানুষকে রেসপেক্ট করতে হবে। ক্যারিয়ার তৈরি করতে হলে বড় বড় মানুষের সাথে চলতে হবে এবং মানুষকে ভীষণ রেসপেক্ট করে কথা বলতে হবে। এখন আমি অনেক ছেলে মেয়েকে দেখি যে যারা আমাদের জুনিয়র হিসেবে কাজ করেছে, কথা বলার সময় এমনভাবে কথা বলবে মনে হবে যে আমি ওর ফ্রেন্ড ছিলাম কখনো, কিন্তু সেটা আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাক্সেস দিব না যতক্ষণ পর্যন্ত না আমি কমফোর্টেবল। তার বুঝতে হবে যে আমি তো তার সিনিয়র, আমি হয়তো ফ্রেন্ডলি আচরণ করেছি, বাট আই এম নট এ রেসপেক্টের জায়গা থেকে সেটা মেইনটেইন অনেক সময় অনেক করছে হ্যাঁ, না। আমি তার ফ্রেন্ড না, আমি তার ফ্রেন্ডের মতো। বস অলওয়েজ বস থাকে, বস কিন্তু কখনো ফ্রেন্ড হয় না। বস গুরুর মতো, মেন্টরের মতো, তিনি হয়তো ফ্রেন্ডলি আচরণ করতে পারে কিন্তু কখনো সে ফ্রেন্ড হবে না। এই জিনিসগুলো কিন্তু মানে যেই মানুষরা আসলে মিস করে যায় তারা কখনো বড় হতে পারে না।
মানে তারা জীবনে ওই ছোট ছোট জায়গায় থেকে যায়, কারণ তাদের মানসিকতা তো ছোট। তারা মনে করে ও আচ্ছা আমাকে আদর করেছে, তাহলে বোধহয় আমি এখন তার অনেক কিছু অধিকার আমি পেয়ে অধিকার গিয়েছি, পেয়ে অনেক গিয়েছি, কিছু হস্তক্ষেপ বা করা আমি যাবে। হয়তো তার অনেক গোপন কথা জানি, বাস আমি তো এখন তার একেবারে ঘাড়ের ওপর উঠে বসেছি। আমরা কিন্তু আমাদের সিনিয়রদের অনেক গোপন কথা অনেক গোপন রেখেই আজকে বড় হয়েছি, জি। এবং সে কারণে তারা আমাদেরকে যখন দেখে তখন আমাদেরকেও রেসপেক্ট করে, আমরা যখন দেখি আমরাও রেসপেক্ট করি। যে মানুষটার কথা বললাম, তিনি আমার সাথে যে কি পরিমাণ ফ্রেন্ডলি সেটা চিন্তারও বাইরে, কিন্তু আমি যখনই তাকে দেখি তখনই আমি পাঁচ হয়ে তার সালাম করি। কেন? কারণ আমি জানি তিনি যেই জায়গায় ছিলেন উনি আমার মাথার উপর সেই জায়গায় সারা জীবন থাকবেন। কারণ আমি তার কাছ থেকে এক কর্ড হলেও শিখেছি, একটা কর্ড হলেও শিখেছি। তিনি আমাকে গিটার ধরতে শিখিয়েছেন, ওইটাই আমার জন্য অনেক বেশি। তিনি আমাকে উপস্থাপনাতে কিভাবে করতে হয়, কথা বলতে হয়, সেটা তিনি আমাকে শিখিয়েছেন। কারণ টেলিভিশনে তখন ওই মানুষগুলোকে দেখা যেত, ওইটা তখন অনেক বড় একটা ব্যাপার ছিল। তো সেই মানুষগুলো আমার কাছে অনেক বড় ব্যাপার। এই জিনিসগুলোকে মানতে হবে যে আমি যাকে দেখেছি, যাদেরকে আমি অনেক বড় বড় চেয়ারে বসে থাকতে দেখেছি, তাদেরকে আমার সম্মান করতে জানতে হবে। যে মানুষগুলো সম্মান করে আমি দেখেছি আল্লাহ কিন্তু তাদেরকে ঠিকই মানে তাদের একটা সম্মান ফিরিয়ে পজিশন দেয়। বা একটা জায়গায় তাদেরকে নিয়ে যায়। হ্যাঁ, আর যারা করে না তারা ওই সারা জীবন পড়ে থাকে এবং আফসোস করতে থাকে, আর জানো না আমি তো অমুকের সাথে অমুক করেছি, এসব গল্প করে পেছন পেছন। আমি তো অমুকের সাথে অমুক করেছি, আমি তো অমুকের অমুকটা জানি। কিন্তু আলটিমেটলি এই মানুষগুলো কোনোদিন কোনো কিছু পায় না। ওরা সারা জীবন ওই যে আমি করেছি, অমুককে আমি চিনি, এইসব গল্প করেই পিছনে সারা জীবন চলে যায়। এরকম হাজার হাজার মানুষকে আমি দেখেছি, মানে ফেইল্ড পারসন সব। অনেক ইয়াং এজে এসব মানুষরা ফেইল্ড হয়, বিকজ এদের লাইফে আসলে তারা কাউকে রেসপেক্ট করে না, এই জন্য তারা রেসপেক্ট পায় না। তো খুব চমৎকার চমৎকার কিছু গল্প কিন্তু শুনছি, কিন্তু যেটা হয়েছে যে গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে আসতে হচ্ছে, বাট আপুর সাথে গল্প করতে আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এই যে প্রথম দিন যে আমরা গল্প করছি এটা কিন্তু আমার একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে আমরা অনেকবার অনেকভাবেই গল্প করেছি। সো অনেক কিছু জানতে পারছি, কিন্তু একটা প্রশ্ন, সেটা একেবারেই আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের নারীদের ক্ষেত্রে অনেক সময় কর্মস্থল বা কর্মভুবনটা আসলে পজিটিভ হয় না, বা অনেক সময় কিছু মানুষের বিহেভিয়ারের জন্য হয়তো সোশ্যাল ট্রমা বা যেটা হতে পারে পার্সোনাল ট্রমা, এ ধরনের অনেক কিছু কাজ করে। সো এই জায়গায় যখন একটা নারী এসব ফেস করার পর সে আর কাজ করতে চায় না, বা এরকম এক্সাম্পল দেয়, আমি এখানে কাজ করতে গিয়েছিলাম, এরকম আমি আসলে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, সো আমি আর কখনো কাজ করব না। সো সেই সব নারীদের জন্য আপনার কি সাজেশন থাকবে? সো হ্যাশট্যাগ মিটু নিয়ে কথা বলছি আমরা। আসলে আমরা কথা বলছি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কথা বলছিলাম। ইনফ্যাক্ট এই ক্যামেরাটা বিহাইন্ড দ্য সিন হ্যাঁ আমরা বিহাইন্ড এটা দ্য নিয়ে সিনে আমরা এটাই অনেক কথা কথা বলছিলাম যে বলছিলাম। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। ভার্বালি সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ ভেরি 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 ব্যাড ফর, And it's a মানে crime. ইটস আ ক্রাইম, ইটস ব্যাড ফর হেলথ অ্যাজ ওয়েল। লাইক আপনি একটা মেয়েকে দেখছেন, আপনার ভালো লাগতেই পারে, একটা ছেলের কথা, যে একটা মেয়েকে যখন আমরা দেখি, মানে ছেলে মেয়েকে ভালো লাগবে, মেয়েকে ছেলের ভালো লাগবে, এটি তো নর্মাল। এভাবেই তো আল্লাহ আমাদের তৈরি করেছে, এবং আমাদের জেন্ডার আমরা তো এভাবেই একজন আরেকজনের প্রতি আমরা অ্যাট্রাক্টেড ফিল করব। আইডেন্টিফাই করেছি, এটাই হ্যাঁ, আমাদের এবং এটা আমরা অ্যাট্রাক্টেড ফিল করবই, এটাই স্বাভাবিক। কিন্তু উইদাউট কনসেন্ট, মানে আমি একজনকে পছন্দ করেই যে আমি তাকে অ্যাপ্রোচ করে বসবো, চলো আমরা একটু কফি খেতে যাই, এটাও আসলে প্রথমেই এই কমেন্টটা করলাম, আচ্ছা ঠিক আছে, মেয়েটা হয়তো বুঝলো না, মেয়েটা প্রথমে বললো ঠিক আছে যাবো, অসুবিধা নাই, তারপরে গেলাম, বাস এরপরে গল্প শুরু হয়ে গেল অফিসে, আজকে কফি খাই, যে আজকে কফি খাই, কালকে একটু চলো ঘুরতে যাই, আচ্ছা ঠিক আছে তোমাকে আমার ভালো লাগে, পরশুদিন একটু হাত ধরি গাড়িতে, চলো তোমাকে নিয়ে ড্রাইভিংয়ে যাই, যাওয়ার পরে ড্রাইভিংয়ে যেতে যেতে আস তোমার একা একা একটু হাত ধরি, তারপরে হাত ধরা থেকে আসো একটু কিস করি, হ্যাঁ আমার বউ আসলে ভালো না, আমি বাসায় খুব একা থাকি, আমার ভালো লাগে না বাচ্চাদেরকে নিয়ে, এই কথা কিন্তু জীবনে কেউ কোনোদিন বলে না যে তার ওয়াইফটা কি পরিমাণ সারাদিন কষ্টে থাকে। এবং মেয়েদেরকে এইগুলো গল্প শুনতে হয় ছেলেদের কাছ থেকে সারাক্ষণ, যে আমার ওয়াইফ আসলে খুব আমাকে পেইন দিচ্ছে, টর্চার করছে, মেন্টালি, আমার একটা স্পেস দরকার। এক্স্যাক্টলি, আমার একটা স্পেস খুব দরকার, আই নিড ইমোশনাল বন্ডিং, হ্যাঁ আমার কাজের জন্য খুব অসুবিধা হচ্ছে, এটা তো খুব কমন ব্যাপার, মানে মেয়েদের হ্যাঁ, শোনা। আমাদের দেশে ওয়ার্কিং ওমেনদের যদি আমরা আস্ক করি 90%ই বলবে যে এই ধরনের তারা কখনো না কখনো এই ধরনের হ্যারাসমেন্টের তারা শিকার মানে হয়েছে। এটা তো হবে, কারণ তার মেয়েরা তো বাইরে যাই আসলে যেন ছেলেদেরকে খুশি করার জন্য, ছেলেরা তো এটাই মনে করে, তাই না? এবং স্বাভাবিকভাবে যখন একজন হাজব্যান্ড জানে, মানে যে লোকটা এই কাজটা করছে সে তো জানে যে সে তার মানে মেয়েদের সাথে এগুলো করে বেড়ায়, তাহলে তার বউ যে বাইরে গেলে একই সমস্যার সমাধান
মধ্যে পড়বে সেটা কিন্তু সে জানে। এই কারণে সে তার বউকে বাইরে কাজ করতে দেয় না। আপনি দেখবেন বউকে ঘরের মধ্যে বসিয়ে রেখে সে বাইরে নানান মিটিং নিয়ে ব্যস্ত। আসলে মিটিং এর মও নাই, কিন্তু সে আসলে ডেটিং এ ব্যস্ত। সে নানান মেয়েকে ডাকবে, ফোনে ডাকবে, ফেসবুকে ডাকবে, না পারলে হোয়াটসঅ্যাপে ডাকবে। সে যদি কোনো কিছুতে নাও পারে পুরোনো কলিগদেরকে যে নক করবে, কাউকে কোনো একদিন ভালো লেগেছিল। এইরকম নানান পদের মানুষ আছে। তো এগুলো তো আমরা একদম দেখে আসছি, দেখেই আমরা আসলে বড় হয়েছি। কিন্তু তাহলে এদেরকে কিভাবে অ্যাভয়েড করা যায়? প্রথম কথা হচ্ছে, যদি আপনার কখনো মনে হয় যে আপনি কোনো একটা কারণে আপনি কারোর কাছ থেকে হেল্প পেতেন, আপনাকে হয়তো বলেছে যে আপনি যদি তার সাথে একটু ঘুরতে যান, একটু সময় কাটান, তাহলে আপনাকে সে একটা জবের ব্যবস্থা করে দিবে বা আপনার ক্যারিয়ারে সে আপনাকে প্রমোশন দিয়ে দিবে, প্রথমে ওই জায়গাটা আপনি লাথি দিয়ে চলে আসবেন। মানে লাথি এইভাবে দেবেন, আমি মুখের উপরেই বললাম লাথি দিয়ে, মানে তাকে একদম 100% ইগনোর করে চলে আসবেন এবং তাকে বুঝিয়ে দেবেন, যদি আপনার ভালো না লাগে, ভালো লাগলে আলাদা কথা, যে না আমারও একটু ইটিশ পিটিশ করতে ভালো লাগছে, তাহলে আপনি করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনাদের দুই পক্ষের মিল হলে আপনি করতে পারেন। কিন্তু যদি মনে হয় যে না আপনার একদমই ভালো লাগছে না, আপনি খুব বিরক্ত হচ্ছেন, আপনার আরও অনেক কাজ আছে, এই লোকটা আপনার সময় নষ্ট করছে, তাহলে তাকে আপনি কথাটা বুঝিয়ে বলবেন যে আপনি আসলে যেটা করছেন সেটা আমার পছন্দ হচ্ছে না এবং আপনি এটা করতে পারেন না। আর অমায়িকভাবে বললে যদি উনি না শোনে, তাহলে আপনি বলবেন যে আপনি কোনো না কোনোভাবে যদি আমাকে এরকম হ্যারেস করেন, তাহলে কিন্তু আমিও আপনাকে আপনার ব্যাপারে হ্যারেস করবো। সেটা কোন দিকে যাবে আপনি কিন্তু জানেন না। এরকমভাবে একটা কিছু আপনাকে করতে হবে যাতে আপনি মানে কোনো কিছু লোভে পড়বেন না কখনো। ক্যারিয়ারে লোভে পড়ার কিচ্ছু নাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদের রিজিক ফিক্স করে রেখেছে। And if you are educated, if you are a skillful person, you don't need to depend other people. না, আমি এখানে একটু ইসলামের কথাই বলি। লোকজন এটা নিয়ে হাসাহাসিও করতে পারে, মেয়ে মিডিয়াতে কাজ করে আবার কিনা ইসলামের মানে কথা বলে, চুল কালার করে বসে আছে, তারপর আবার বসে বসে ইসলামের মানে খুব আল্লাহ আল্লাহ করছে। তারপরেও আমি বলবো রিজিক ফিক্স করা। আপনি যে রিজিক নিয়ে আসছেন সেই রিজিকের বাইরে আপনি কোনোদিন যেতে পারবেন না। তো তাহলে আপনি যদি মনে করেন যে একটা লোক আপনাকে সামান্য একটুখানি মানে আপনাকে হেল্প করলেই আপনি এগিয়ে যেতে পারবেন, একদম ফালতু কথা। বরং আপনি যদি কোনো লোভে না পড়েন, যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে তার কাজে মনোনিবেশ করে, আল্লাহ থেকে কোনো না কোনোভাবে তার রিজিক বাড়িতে পাঠিয়ে দেয়। তো সেইটা যদি আপনি বিশ্বাস করতে পারেন কোনোভাবে, যে আপনি আপনার নিজেকে বিশ্বাস করবেন, আপনি যে যোগ্য, আপনার যোগ্যতা দিয়ে আপনি কাজ করতে পারবেন। হয়তো সাময়িক সময়ের জন্য একটু অসুবিধা হবে, টাকা কম পাবেন, মানুষের কাছে হয়তো একটু ছোট হবেন, কিন্তু তারপরে দেখবেন আবার আপনি কোনো না কোনোভাবে উঠে গেছেন। এবং আপনি যখন উঠবেন তখন আপনি ওগুলো ভুলেই যাবে মানুষ যে আপনি ওই সময় কোনো কিছু হয়েছিল। আপনি হয়তো কোনো জায়গা থেকে চাকরি থেকে আপনাকে চ্যুত করেছে বা আপনার প্রমোশন হয়নি, মানুষ মনেই রাখবে না। মানুষের হয় কি, মানুষ কনফিউজ হয়ে যায় যে আমি বোধহয় একটু গেলে ভালোই হতো, জীবনে এটা করতে পারতাম বা সাকসেসফুল হতে পারতাম হতো, হ্যাঁ, নিজের মধ্যে একটা গিল্টিনেস কাজ করে। যেমন অনেক পেজেন্টে আছে এরকম, যে ন্যাশনাল ডিরেক্টরের কাছে একটু থাকলে বা একটু গেলে ন্যাশনাল ডিরেক্টর একটু হেল্প করে বা তাদেরকে আর কি এগিয়ে দেয়। তো এরকম অনেক রকমের গল্পই আমরা শুনেছি। তো সেই জায়গা থেকেই কিন্তু আমার ন্যাশনাল পেজেন্ট নিয়ে আসা, যে মেয়েদেরকে, এমন মেয়েকে আমি সামনে নিয়ে যাব যে কিনা যোগ্য। আমার কোনোদিন যেন শুনতে না হয় যে এই ন্যাশনাল ডিরেক্টরের সাথে থেকে ওই মেয়েটা ওই ক্রাউন পেয়েছে, কারণ ন্যাশনাল ডিরেক্টর তো মেয়ে। কিন্তু মানুষ এতই খারাপ যে মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে যখন ন্যাশনাল ডিরেক্টরকে মেয়ে পেয়েছে, তখন সে ন্যাশনাল ডিরেক্টরের হাজব্যান্ড সম্পর্কে খারাপ কথা বলেছে, অথচ আমার হাজব্যান্ড সম্পর্কে কেউ জানেই না আমার হাজব্যান্ড সম্পর্কে খারাপ কথা বলেছে, কারণ সবাই তো মনে করে তারা সব কিছু জানে। সো আরও একটা বিষয় আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে বিশ্বাস একটা বিরাট বড় ম্যাটার মানে সম্পর্কের ক্ষেত্রে। আপনার হাজব্যান্ড কোথায় কি করেছে সেটা নিয়ে যদি আবার আপনি সংসারে ঝামেলা শুরু করেন, তাহলে কিন্তু আপনার সংসার চলে যাবে। তো হাজব্যান্ডকে আপনি চাইলেও যেমন আটকাতে পারবেন না, কারণ তারা তাদের মতো করেই ওই যে দিন দুনিয়াতে বের হবে। মানে ইফ দে আর গুড পিপল, হ্যাঁ সেটা ডিফারেন্ট। মানে সন্দেহ করারও কিছু নাই, কারণ হ্যাঁ আপনার হাজব্যান্ড হয়তো সত্যি সত্যি অন্য কোনো মেয়েকে নক করে, ধরে নেন যে ওই যে যেই ছেলেটা কিনা একটা মেয়েকে নক করছে, হ্যাঁ, তো আরেকজন কিন্তু তাহলে আপনার হাজব্যান্ড নক করছে। তো ওরকম যারা নক করে, বুঝবেন যে হয়তো বা সত্যি সত্যি তার কোনো একটা গ্যাপ আছে। মানে আপনি ভাবছেন যে আমি তো কোনো দিকে কমতি রাখি নাই, তার খাবার ঠিক মতো দিচ্ছি, তাকে আমি ঠিক মতো তার সাথে আমি গল্প করছি, থাকছি, কিন্তু হয়তো বা তার একটা মানসিক স্পেস দরকার, যেই স্পেসটা সে হয়তো আপনার কাছ থেকে পাচ্ছে না, তার অন্য একটা প্রশান্তি দরকার। সেই জন্যই সে অন্য মেয়েদের কাছে এইসব প্রশান্তি খুঁজে বেড়াচ্ছে। এবং সেক্ষেত্রে যদি আবার আপনি অশান্তি করতে থাকেন, তাহলে কিন্তু আপনার সংসারের 12টা বেজে যাবে। সো
এটাই তো দুইটাতেই সমস্যা, মানে আমি এখানে দুই মেয়েদের কথাই বলছি, যিনি সংসারে আছেন, সংসারের দিক থেকে এবং যিনি সাফার করছেন, যিনি সাফার করছেন, যিনি সংসারে আছেন তিনি যে সাফার করছেন না তা কিন্তু না। জি, জি। কারণ সেই হাজবেন্ডটা যে কিনা অন্য মেয়েদের কাছে যাচ্ছে, সে কিন্তু আসলে তার ওয়াইফের কাছে আসছে না, তার ওয়াইফেও সে টেক কেয়ার করছে না, তার ওয়াইফ যে প্যাম্পার হচ্ছে না এটাও তার মাথাতে নাই, এবং সেইটাও ভুলে গেছে যে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ওয়াইফও কিন্তু অন্য ছেলেদেরকে আবার নক করছে। সো এটা কিন্তু ইস কাইন্ড অফ সাইকেল। আপনি যদি মনে করে থাকেন যে আপনি একটা মেয়েকে নক করবেন, তাহলে আপনি ভুল করছেন, আপনার বউকেও কেউ না কেউ নক করবে। আপনার বউকে যদি নক না করে, তাহলে আপনার মেয়েকে নক করবে বা আপনার বোনকে নক করবে। সো ব্যাপারটা খুব একটা আনন্দের না। So be aware, Be aware. all husband and all brother All brothers, community. right. So অনেক ধন্যবাদ আপু, খুব চমৎকার করে এবং মানে আমি কি বলবো, খুব প্রাণবন্ত ভাবে আপনি এই আড্ডাটা আসলে আমার সাথে করলেন, এবং আমার এত ভালো লাগলো যে আমরা আসলে ফ্যামিলি থেকে শুরু করে ক্যারিয়ারের ডিফিকাল্টিস সব কিছু আসলে আমরা ডিসকাস করলাম। খুব চমৎকার একটা আড্ডার আমাদের শেষ হতে যাচ্ছে, এবং আমি বলবো যে এরকম আড্ডা কিন্তু আমাদের চলতেই থাকবে, এবং নেক্সট কোনো এপিসোডে আমি আবার যাব কোথাও না কোথাও। সেই পর্যন্ত আমি বলবো যে আপনারা এনআরবিসির সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের এই পর্বটি যদি ভালো লেগে থাকে একটুখানি কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।